বন্ধুরা, সময়টা ছিল 1990-এর দশক। ভারত তখন দ্রুত বদলাচ্ছে। কেবল টিভির রঙিন দুনিয়া মানুষের তখন ঘরে ঘরে পৌঁছে গেছে। নতুন নতুন গাড়ি, নতুন স্বপ্ন আর উন্নত জীবনের আশায় মানুষ তখন ব্যস্ত হয়ে পড়েছে। মহারাষ্ট্রের শহর কোলাপুর, পুনে, নাসিক, ঠানে সব জায়গাতেই চলছে প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রা। সকালে মন্দিরের ঘণ্টার শব্দ, বাস স্ট্যান্ডে ভিড়, রেল স্টেশনের ব্যস্ততা, মেলা আর উৎসবের আনন্দ সব কিছুই যেন একদম স্বাভাবিক চলছিল। মানুষ হাসছিল, ঘুরছিল, নিজেদের পরিবারের সাথে সময় কাটাচ্ছিল। আর সবথেকে বড় কথা, সবাই বিশ্বাস করছিল যে তারা নিরাপদ। কিন্তু অনেক সময় সবথেকে বড় বিপদটা তখনই আসে যখন আমরা ভাবি সব কিছু ঠিক আছে। আর এই কারণেই স্বাভাবিক জীবনের আড়ালে ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে আসছিল এমন একটা অন্ধকার, যার অস্তিত্ব সম্পর্কে কেউ কিছু জানতই না। একটা অদৃশ্য আতঙ্ক, যেটা নিঃশব্দে কেড়ে নিতে শুরু করেছিল হাজার হাজার নিরীহ ছোট ছোট প্রাণ। একবার কল্পনা করে দেখুন, একজন মা মন্দিরে দাঁড়িয়ে প্রার্থনা করছে, দুহাত জোর করে চোখ বন্ধ করে নিজের পরিবারকে ভালো রাখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। তার 1 বা 2 বছরের ছোট্ট সন্তানটি পাশে দাঁড়িয়ে আছে, এক হাতে তার মায়ের শাড়ির আঁচল ধরে। সব কিছুই স্বাভাবিক, মাত্র 1 সেকেন্ডের ব্যাপার। মা যখন প্রার্থনা শেষ করে চোখ খুলে নিচের দিকে তাকালেন, আঁচলটা খালি, বাচ্চাটা নেই। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোথাও গেছে। বাবু, কোথায় গেলে? তার গলায় তখন আতঙ্ক পুরোপুরি আসেনি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই উদ্বেগ ভয়ে পরিণত হলো। তিনি চারিদিকে খুঁজতে শুরু করলেন। মন্দির প্রাঙ্গণে তিনি ছুটে বেড়ালেন, বারবার ডাকতে লাগলেন নিজের সন্তানকে, কিন্তু কোনো উত্তর নেই, কোনো কান্নার শব্দ নেই, কেউ কিচ্ছু দেখেনি। যেন কয়েক মুহূর্তের মধ্যে একটা শিশু হাওয়া হয়ে গেল। সব থেকে ভয়ের বিষয় হলো, এটা একবার ঘটেনি। 1990 থেকে 1996 সাল পর্যন্ত মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় একসাথে একের পর এক ছোট ছোট শিশুদের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা শুরু হয়। 1 জন, 2 জন, 5 জন, তারপর সংখ্যাটা বাড়তে থাকে। 40টিরও বেশি শিশু এমনভাবে উধাও হয়ে গেছে যেন তারা কোনোদিনও ছিলই না। এখন সব থেকে অদ্ভুত বিষয়টা কি জানেন? এটা কোনো সাধারণ অপহরণের মামলা ছিল না। কোনো মুক্তিপণের দাবি করা হয়নি, কোনো হুমকি চিঠি আসেনি, পরিবারগুলোর সঙ্গে কারো কোনো ব্যক্তিগত শত্রুতাও পাওয়া যায়নি। ছিল শুধু এক ভয়ঙ্কর নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই একটা প্রশ্ন মহারাষ্ট্রকে তাড়া করে বেড়াচ্ছিল। এই শিশুগুলো কোথায় যাচ্ছে? কারা তাদেরকে নিয়ে যাচ্ছে? কিভাবে দিনের আলোয় হাজার হাজার মানুষের সামনে একটা শিশু কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে? যত সময় যেতে লাগলো, ততই আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করলো। সংবাদপত্রের পাতাগুলোতে ভেসে উঠতে লাগলো নিখোঁজ শিশুদের সাদা কালো ছবি। বাস স্ট্যান্ড, রেল স্টেশন, রাস্তার দেওয়াল, সব জায়গাতেই ঝুলতে লাগলো পোস্টার। আপনি কি এই শিশুটিকে দেখেছেন? প্রতিটি পোস্টারের পেছনে ছিল একটা ভেঙে পড়া পরিবার, একজন অসহায় বাবা এবং একজন অপেক্ষারত মা। মানুষ যখন সেই ছবিগুলোকে দেখত, অজান্তেই তারা নিজেদের শিশুর হাতগুলো শক্ত করে ধরে ফেলত। কারণ একটা গুজব পুরো মহারাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল, কেউ একজন বা কোনো কিছু একটা শিশুদেরকে নিয়ে যাচ্ছে, আর পরের শিকার হয়তো তার নিজের সন্তানটাই হতে পারে। রাতারাতি বদলে গেল পুরো পরিবেশটাই। যে গলিগুলোতে একসময় শিশুদের হাসি ঠাট্টা আর খেলার শব্দ শোনা যেত, সেখানে এখন নেমে এলো এক অদ্ভুত নীরবতা। বাবা মায়েরা সন্তানদেরকে একেবারে বাইরে পাঠানো বন্ধ করে দিল। নিজেরাই স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে শুরু করলো। মেলা আর উৎসবের আনন্দের জায়গায় স্থান নিল অদ্ভুত এক ভয়। কিন্তু একটাই প্রশ্ন থেকে যায়, হাজার হাজার মানুষের ভিড় থেকে একটা বাচ্চা কিভাবে উধাও হয়ে যায়, সেটাও এমনভাবে যেন কেউ কিছুই দেখেনি? এর উত্তরটা ছিল ভয়ঙ্কর, কারণ অপহরণকারীরা কোনো অস্ত্র ব্যবহার করেনি, তারা ব্যবহার করেছে মানুষের মনকে। একবার ভাবুন তো, একজন মহিলা কোলে একটা কান্নারত বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছে। আপনি কি তাকে সন্দেহ করবেন? অবশ্যই করবেন না। আপনি ভাববেন বাচ্চাটা হয়তো জেদ করছে, কিংবা কোনো খেলনা কিনে দিতে বলছে, অথবা সে অসুস্থ হয়ে গেছে। আর ঠিক সেই বিশ্বাসটাকেই অস্ত্র বানিয়ে এই চক্রটা চলতো। তারা সাধারণত গৃহবধূর মতো সেজে ভিড়ের মধ্যে মিশে থাকতো, মন্দিরে যেত, বাজারে যেত, মেলায় যেত, আর সুযোগ পেলেই মুহূর্তের মধ্যে একটা শিশুকে নিয়ে অদৃশ্য হয়ে যেত। কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। পুলিশ যখন একের পর এক নিখোঁজ শিশুদের কেসগুলো খুঁটিয়ে দেখতে শুরু করলো, তখন তাদের একটা অদ্ভুত মিল চোখে পড়ল।
বেশিরভাগ শিশুদের বয়স 1 থেকে 5 বছরের মধ্যে, আর প্রায় সবাই হারিয়ে গিয়েছে ভিড়ের জায়গা থেকে। তদন্ত যত এগোতে লাগলো ততই সামনে এলো একের পর এক ভয়ঙ্কর সত্য। কারণ এই শিশুদের অপহরণ করার পেছনে কোনো মুক্তিপণ ছিল না, মানব পাচারকারীরাও ছিল না। আসল কারণটা ছিল এতটাই অমানবিক যে অনেকে বিশ্বাসই করতে পারবে না। এই শিশুগুলোকে তারা ঢাল হিসেবে ব্যবহার করত। হ্যাঁ, ঢাল। চুরি করতে গিয়ে ধরা পড়লে ওই বাচ্চাগুলোকে সামনে এনে মানুষের সহানুভূতি আদায় করা হতো। বিষয়টা অনেকটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করুন আপনি একটা মন্দিরে গেছেন, কোনো এক মহিলা আপনার পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, অর্থাৎ পকেটমার, এবং আপনি হঠাৎ করেই চিল্লামিল্লি শুরু করে দিলেন যে চোর চোর, এই মহিলাকে ধরো, ইনি আমার টাকা চুরি করেছে। তখন স্বাভাবিকভাবেই উত্ত্যক্ত জনতা সেই মহিলাটিকে মারতে ছুটবে, এবং সেই মুহূর্তে সেই মহিলাটির কোলে থাকবে একটা শিশু, এবং হঠাৎ কোনো রকম কথা ছাড়াই মহিলাটি সেই শিশুটিকে সজোরে মাটিতে ছুঁড়ে মারবে, এবং তার পরের মুহূর্তে সব কিছু রক্তারক্তি কাণ্ড। এমন সময় সেই উত্তপ্ত ক্ষিপ্ত জনতা যে ওই মহিলাটিকে মারতে ছুটছিল, হঠাৎ করেই তার প্রতি সেই মানুষগুলোর সহানুভূতি জন্মে উঠবে। আর এই মুহূর্তটাকে কাজে লাগিয়েই সেই পকেটমার মহিলাটি ওই শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। আর যখন ওই বাচ্চাগুলো তাদের আর কোনো কাজে লাগে না, তখন তাদের কাছ থেকে তাদের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হয়। তাদের পরিণতি হয় ভয়াবহ। এদিকে একের পর এক শিশু নিখোঁজ হয়ে যাচ্ছিল, পুলিশ তদন্ত চালাচ্ছিল, কিন্তু কোনো সূত্র মিলছিল না। অপহরণকারীরা যেন বারবারই পুলিশের হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছিল। বছরের পর বছর কেটে গেল, মহারাষ্ট্র জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ জানতো না কারা এই শিশুদের নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, আর কেনই বা নিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস অপহরণকারীরা বুঝতে পারেনি, যত বড়ই অপরাধী হোক না কেন, একটা সময় না একটা সময় তারা ভুল করবেই। আর সেই ভুলটা হয়েছিল 1996 সালে। কিন্তু এবার তারা অপহরণ করেছিল এমন একটা মেয়েকে যাদের তারা চিনত, আর সেই মেয়েটির নাম ছিল ক্রান্তি। বয়স মাত্র 9 বছর। আর এই একটাই সিদ্ধান্ত তাদের বছরের পর বছর ধরে গড়ে তোলা পুরো সাম্রাজ্যকেই ভেঙে দেয়। কিছুদিন পর ক্রান্তির মৃতদেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই তার পরিবার ভেঙে পড়ে, কিন্তু এখানে তদন্তে আসে সবথেকে বড় মোড়। ক্রান্তির মা সরাসরি কয়েকজনের নাম পুলিশের কাছে জানালেন। প্রথমবারের মতো পুলিশের হাতে আসলো একটি নির্দিষ্ট দিক। এবার তদন্ত আর অন্ধকারের ঢিল ছড়ার মতো ছিল না। পুলিশ নড়ে চড়ে বসে, বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়, গোপন সূত্র সক্রিয় হয়ে ওঠে, সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ানো হয়। আর কয়েক সপ্তাহের মধ্যেই তদন্তকারীরা এমন কিছু মানুষের কাছে পৌঁছে যায় যাদের নাম শুনে প্রথমেই কেউ বিশ্বাসই করতে পারেনি। কারণ যাদের এতদিন ধরে অদৃশ্য শিকারী বলে মনে করা হচ্ছিল, তারা কোনো বড় মাপের মাফিয়া ছিল না, কোনো আন্তর্জাতিক চক্রও ছিল না। তারা ছিল একটি সাধারণ পরিবার, একজন মা আর তার 2 মেয়ে। তাদের সঙ্গে যুক্ত ছিল আরও একজন, বাইরে থেকে দেখলে একেবারে সাধারণ মানুষ। সেই সাধারণ চেহারার আড়ালে লুকিয়েছিল ভারতের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর শিশু অপহরণ এবং হত্যাকারিণী। এবং এখান থেকে প্রথমবারের মতো তাদের মুখোশটা খুলতে শুরু করেছিল। আর সেখান থেকেই ভাঙতে শুরু করে বহু বছরের রহস্য। পুলিশের সামনে উঠে আসে 3টি নাম: অঞ্জনা বাই, রেণুকা এবং সীমা। প্রথমবার যখন তদন্তকারীরা তাদের সম্পর্কে জানতে পারে, তখন অনেকেই বিশ্বাস করতে পারছিল না। কারণ তারা দেখতে কোনো পেশাদার অপরাধীদের মতো ছিল না, না কোনো গ্যাংস্টার, না কোনো কুখ্যাত মাফিয়া। একটা সাধারণ পরিবার। কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। তদন্তে জানা যায় এই পুরো চক্রের মূল মাথা ছিল অঞ্জনা বাই। বহু বছর ধরে সে চুরি, পকেটমার আর প্রতারণার সঙ্গে জড়িত ছিল। মন্দির, বাজার, বাসস্ট্যান্ড, যেখানেই ভিড় সেখানেই তারা কাজ করত। সময়ের সঙ্গে সঙ্গে 2 মেয়ে রেণুকা আর সীমাও একই পথে হাঁটতে শুরু করে। তারপর ঘটে সেই ঘটনা যেটা সব কিছু বদলে দেয়। একদিন চুরি করতে গিয়ে রেণুকা হাতে নাতে ধরা পড়ে। মুহূর্তের মধ্যে চারপাশে ভিড় জমে যায়, লোকজন চিৎকার করে, কেউ তাকে ধরে মারছে, কেউ মারতে এগিয়ে আসছে। ঠিক তখনই রেণুকা নিজের ছোট্ট সন্তানকে কোলে তুলে নেয়। কাঁদতে কাঁদতে বলতে থাকে, আরে আরে আমার তো একটা বাচ্চা আছে, আমি কিভাবে চুরি করব? আমি চোর হতেই পারি না। অদ্ভুতভাবেই এটা কাজে লাগে।
কিছু মানুষের মন নরম হয়ে যায়, ভিড়ের মনোযোগ সরে যায়, আর সেই সুযোগে রেণুকা বেরিয়ে আসে। ঘটনাটা সেই দিন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু অঞ্জনার মাথায় সেই দিন জন্ম নিয়েছিল একটা ভয়ঙ্কর চিন্তা। একটা ছোট্ট শিশু মানুষের সহানুভূতি পাওয়ার জন্য সবথেকে শক্তিশালী অস্ত্র, আর সেখান থেকেই শুরু হয় আর একটা বড় অন্ধকার অধ্যায়। প্রথমে তারা নিজেদের সন্তানদেরকে ব্যবহার করত, কিন্তু তাদের ঝুঁকি ছিল, তাই কিছুদিন পর তারা অন্য শিশুদেরকে টার্গেট করতে শুরু করে। মন্দির থেকে, মেলা থেকে, বাস স্ট্যান্ড থেকে যে শিশু এক মুহূর্তের জন্য পরিবারের চোখের আড়াল হতো, সেই শিশু হয়ে উঠত তাদের পরবর্তী শিকার। আর একবার তাদের হাত পড়ে গেলে সেই শিশুর ভবিষ্যৎ নির্ভর করত শুধু অপরাধীকারীদের ইচ্ছার ওপর। কেউ কয়েক মাস বাঁচত, আর কেউ তারও কম। এদিকে পুলিশ ধীরে ধীরে ছবিটা বুঝতে শুরু করলো, কিন্তু এখনও একটা বড় সমস্যা ছিল। সন্দেহ ছিল, তথ্য ছিল, কিন্তু ছিল না কোনো প্রপার স্বীকারোক্তি এবং সাক্ষ্য প্রমাণ। কিন্তু দিনের পর দিন পুলিশের জিজ্ঞাসাবাদের পর অবশেষে কিরণ মুখ খুলল, আর ধীরে ধীরে সামনে আসতে শুরু করলো সেই সত্য যা এত বছর ধরে অন্ধকারে লুকিয়েছিল। কিরণ অর্থাৎ আরও একজন ব্যক্তি যে ওই 3 জন মহিলার সাথে ছিল, সে যা বলতে শুরু করলো তা শুনে তদন্তকারী পুলিশরা অবাক হয়ে গিয়েছিল। কারণ বহু বছর ধরে মহারাষ্ট্র জুড়ে যে রহস্য মানুষকে আতঙ্কিত করে রেখেছিল, তার পেছনের বাস্তবতা ছিল কল্পনার চেয়েও ভয়ঙ্কর। তদন্তে জানা যায় এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ছোট ছোট শিশুদেরকে অপহরণ করত। মন্দির, বাস স্ট্যান্ড, বাজার কিংবা মেলা, যেখানেই ভিড় থাকতো সেখান থেকেই তারা সুযোগ খুঁজত। তাদের মূল লক্ষ্য ছিল 1 থেকে 5 বছরের শিশু, কারণ এই বয়সে বাচ্চাদের নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে সহজ ছিল। সব থেকে ভয়াবহ বিষয় ছিল তারা এই শিশুদের মানুষ হিসেবেই দেখতো না। তাদের কাছে শিশুরা ছিল শুধু নিজেদের স্বার্থ ব্যবহার করার একটা হাতিয়ার। কোনো চুরির সময় ধরা পড়ার আশঙ্কা তৈরি হলে সেই শিশুদের সামনে এনে মানুষের সহানুভূতি আদায় করা হতো। আর যখন কোনো শিশু তাদের কাছে বোঝা হয়ে দাঁড়াতো, তখন তার পরিণতি কী হতো সেটা ভাবলেই গা শিউরে উঠবে। কিরণের দেখানো তথ্যের ভিত্তিতে পুলিশ একের পর এক নিখোঁজ শিশুদের ঘটনার সঙ্গে সঙ্গে চক্রান্তের সম্পর্ক খুঁজে বের করতে শুরু করলো। বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করা হলো। উদ্ধার হওয়া কিছু পোশাক এবং জিনিসপত্র নিখোঁজ শিশুদের পরিবারদের দেওয়া বর্ণনার সঙ্গে মিলে যায়। ধীরে ধীরে পুলিশের কাছে পরিষ্কার হয়ে যায় তারা এমন একটা চক্রের খোঁজ পেয়ে গেছে যারা বহু বছর ধরে সমাজের চোখে ধুলো দিয়ে সবচেয়ে অসহায় শিশুদেরকে শিকার বানিয়ে এসছে। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। তদন্ত চলাকালীন অঞ্জনা বাইয়ের মৃত্যু হয়, তবে রেণুকা এবং সীমার বিরুদ্ধে মামলা চলতে থাকে। আদালত একের পর এক সাক্ষ্য প্রমাণ তুলে ধরতে থাকে। দীর্ঘদিন শুনানির পর আদালত এই ঘটনাকে অত্যন্ত নৃশংস এবং বিরল ধরনের অপরাধ হিসেবে চিহ্নিত করে। বিচারকদের মতে এই অপরাধ শুধু আইন ভাঙার ঘটনা ছিল না, এটা ছিল মানবতার বিরুদ্ধে সবথেকে ভয়ঙ্কর আঘাত। তাই আদালত ওই দুজনকে ফাঁসির আদেশ দেয়। পরবর্তীতে বিভিন্ন উচ্চ আদালতেও এই রায় বহাল থাকে। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় বিবেচনা করার পর শাস্তির ধরন কিছুটা পরিবর্তন আনা হয়। তাদের ফাঁসির সাজার বদলে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আদালতের রায়ের বাইরেও একটা প্রশ্ন আজও অনেক মানুষের মাথায় ঘুরে বেড়াচ্ছে, সেই ছোট ছোট শিশুগুলোর অপরাধটা কী ছিল? তারা তো শুধু নিজেদের বাবা মায়ের হাত ধরেই মন্দিরে গিয়েছিল, কেউ মেলায় ঘুরতে বেরিয়েছিল, কেউ হয়তো খেলনা কেনার জন্য জেদ করছিল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তাদের জীবনটা হারিয়ে যায় এমন একটা অন্ধকারে যেখান থেকে আর কখনো তারা ফিরে আসতে পারেনি। আজ এত বছর পরও এই ঘটনা একটা বড় শিক্ষা দেয়। সবথেকে ভয়ঙ্কর মানুষগুলো সবসময় ভয়ঙ্কর চেহারার হবে তার কোনো মানে নেই। অনেক সময় তারা একদম সাধারণ মানুষের মতোই আমাদের আশপাশে মিশে থাকে। আর ঠিক সেই কারণেই শিশুদের নিরাপত্তা নিয়ে সবসময় সতর্ক থাকা খুব জরুরি, কারণ মাত্র কয়েক সেকেন্ডের অসতর্কতা কখনো কখনো একটা পুরো পরিবারের জীবনটাই বদলে দিতে পারে। বন্ধুরা, এই গল্পটা শুধু একটা ট্রু ক্রাইম কেস নয়, এটা সেই সব নিরীহ শিশুদের স্মৃতি যারা কোনো দোষ না করেই ভয়ঙ্কর নিষ্ঠুরতার শিকার হয়েছিল। সময় অনেক কিছু বদলে দেয়, কিন্তু ঘটনা কখনো পুরনো হয় না।
কারণ সেগুলো শুধু গল্প নয়, সেগুলো ইতিহাসের বুকে থেকে যাওয়া এমন কিছু শিক্ষা যা আজও মানুষকে শিউরে উঠতে বাধ্য করে। তো বন্ধুরা, আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ওভার অ্যান্ড আউট।